আজকে আমরা 5 নম্বর চ্যাপ্টার শুরু করব, রৈখিক সহ সমীকরণ, যেটা ইংরেজিতে বলছে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। আমরা যখন গ্রাফ পড়ি কিছু ইকুয়েশন আমরা লিখেছিলাম। মনে করো আমি একটা ইকুয়েশন লিখছি, এক্স প্লাস 2y সমান 20। আরেকটা ইকুয়েশন আমি লিখছি 10x প্লাস 5y ইকুয়াল টু 140। এই দুটো সমীকরণ আমরা যদি সমাধান করি, আমরা গ্রাফে এই ইকুয়েশনটাকে প্লট করেছিলাম, আবার এই সমীকরণটাকেও প্লট করেছিলাম। তারপরে তাদের যে ছেদ বিন্দুটা ছিল এই দুটোর সমাধান, এই দুটো যে সমীকরণ দেওয়া আছে তার সমাধান ছিল। গ্রাফ দুটো বের করব। আচ্ছা, একটা জিনিস আমি এখানে মনে করিয়ে দিই যে আমরা এই যখন এই ইকুয়েশনটা পেয়েছিলাম, যে সমীকরণটা পেয়েছিলাম, এটাকে আমরা নাম দিয়েছিলাম দুটি চল বিশিষ্ট একঘাত সমীকরণ। মনে করো তোমরা একবার, এখানে দুটি চল কি কি, এক্স আর ওয়াই। আর একঘাত সমীকরণ কেন বলছি, কারণ আমাদের এক্স এবং ওয়াই এর পাওয়ারে কিন্তু এক আছে। যদি এরকম হতো, মনে করো এই ইকুয়েশনটা যেটা আমি লিখেছি, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু যদি 20 হতো, তাহলে দুই চল তো হতো, এক্স আর ওয়াই দুই চল, কিন্তু তখন একঘাত সমীকরণ হতো না, তখন দ্বিঘাত হতো। দ্বি মানে দুই, দ্বিঘাত সমীকরণ হয়ে যেত, মানে দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতো। আমরা দ্বিঘাত সমীকরণ পড়ব পরে, তবে সেটা কিন্তু এক চল বিশিষ্ট। আপাতত আমরা আমাদের টপিকে ফিরে আসি। তাহলে আমরা প্রথমে কি করি, যেভাবে আমরা গ্রাফ প্লট করা শিখেছিলাম সেইভাবে প্রথমে গ্রাফিক্যালি এই দুটো সমীকরণের সমাধান করার চেষ্টা করি। আমি আবার ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে নিয়েছি, নাহলে ভগ্নাংশে উত্তর আসছিল। এটাকে আমি 50 ধরে নিয়েছি। তাহলে আমাদের এই পয়েন্টগুলো যেভাবে আমরা বের করা জানি সেভাবে বের করে নিয়েছি। পয়েন্ট থেকে দেখো, এই 0, 10 আর এদিকে হচ্ছে 0, 10, এই দুটো একটা কমন বিন্দু আমি পেয়েছি। যখন আমি প্রথম এই বিন্দুগুলো দিয়ে আমি গ্রাফটা এঁকেছিলাম, সেটা আমরা এই গ্রাফটা পেয়েছি। আর দ্বিতীয় বিন্দু দিয়ে যে গ্রাফটা আমরা এঁকেছিলাম, এই গ্রাফটা, এই দুটো যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে 0, 10। এটা দিয়ে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 10। এটা আমরা গ্রাফিক্যালি করেছিলাম। এবারে আমরা এটাকে কি করতে পারি, ইকুয়েশান দিয়ে, যেরকম সমীকরণ দিয়ে কিভাবে আমরা অঙ্কটা করতে পারি, আমরা সেটা একটু দেখে নিই। আমাদের উদ্দেশ্য এখন এটাই যে গ্রাফ ছাড়াও অঙ্ক তো অনেক রকমভাবে পদ্ধতিতে করা যায়, এবং যে কোনো সঠিক পদ্ধতিতে যদি অঙ্কর সমাধান করা যায় তাহলে ঠিক একই উত্তরই আমরা পাবো, যে কোনো পদ্ধতিতে করি না কেন। কোনো সময় আমরা হয়তো গ্রাফিক্যালি করতে পারি, কোনো সময় যেমন আমরা বীজগণিত করেছি, ইকুয়েশন করা, সমীকরণের সমাধান করা, সেভাবেও করতে পারি। তো এক্ষেত্রে আমরা গ্রাফিক্যালি দেখালাম, কিন্তু আমাদের উদ্দেশ্য এবারে এটাকে আমরা সমীকরণ যেমন বীজগণিতে করেছি সেভাবেই অঙ্কগুলো করার। তো এক্ষেত্রে দেখো, আমি একটা ওয়াই বের করেছি কি, প্রথম সমীকরণের ক্ষেত্রে 10 মাইনাস এক্স বাই 2, আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমি বের করছি ওয়াই ইকুয়াল টু 10 মাইনাস 2x। তাহলে এই দুটো সরল রেখা আমরা যদি সমাধান করতাম, তাহলে কিন্তু আমরা এরকম লিখতাম, এর ক্ষেত্রে ওয়াই আর এর ক্ষেত্রে ওয়াই দুটো সমান লিখেছি, তাহলে আমি এরকম লিখতে পারতাম 10 মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু 10 মাইনাস 2x। যেহেতু দুটো ওয়াই সমান, রাইট হ্যান্ড সাইডকে আমরা সমান করে দিতে পারি। এক্ষেত্রে দেখো 10 10 কেটে গেল, কেটে গেলে এটা এদিকে চলে আসবে, তাহলে 2x মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু কী থাকবে, 0 থাকবে। সেটা সমাধান করলে আমরা পাই 3x বাই 2 সমান 0, যেক্ষেত্রে x ইকুয়াল টু 0 আসে। এবারে আমরা এটা যে কোনো একটা ইকুয়েশানে যদি x ইকুয়াল টু 0 দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা y10 পেয়ে যাব, যেটা আমরা গ্রাফিক্যালিও করেছি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে সরল রেখা দুটো একটা বিন্দুতে কিন্তু ছেদ করেছে, যেটা হচ্ছে এই বিন্দুটা। যদি এই বিন্দুতে ছেদ না করতো তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারতাম না। আমরা অন্য একটা অঙ্ক দেখি, যেটাতে আমরা এরকম দেখতে পাবো যে হয়তো সমাধান করতে পারবো না। 2x প্লাস 3y সমান 28। আরেকটা ইকুয়েশন, এটা আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। আরেকটা হচ্ছে 4x প্লাস 6y ইকুয়াল টু 56। দুটোর আমরা সমাধান গ্রাফিক্যালি করি। আমরা এগুলোর ক্ষেত্রে পয়েন্টগুলো বের করে গ্রাফটা বের করি। এখানে আমি বিন্দুগুলো বের করে নিয়েছি এবং প্রথম সমীকরণটাকে গ্রাফে প্লট করে দিয়েছি। দ্বিতীয় সমীকরণটা আমি ইচ্ছা করে প্লট করিনি, একটা জিনিস দেখানোর জন্যে। দ্বিতীয় সমীকরণে আমরা তাহলে প্রথম বিন্দুটাকে আঁকি, 8
শূন্যটাকে আমরা সরিয়ে দিয়েছি, দিয়ে -1 10 করেছি। -1 10 এই বিন্দুটাই আসবে, আর -4 12 এইখানে বিন্দুটা আসবে। এটা হচ্ছে -4 12। প্রথমে ইকুয়েশনটাকে আমি প্লট করে দিয়েছি এই সরলরেখাটা। দ্বিতীয় সরলরেখাটা দেখো একদম এর উপর দিয়ে, আমি একটু সাইড করে দিচ্ছি দেখ বোঝার সুবিধার্থে, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে দেখো এইভাবে যাবে, মানে নীল আর যে লাল রেখাটা একটা আরেকটার উপরে সুপার ইম্পোজ হয়ে গেছে। এই রকম সমীকরণগুলোকে আমরা এরকম পেতে পারি। সেক্ষেত্রে আমাদের কি হবে না, এই সমীকরণের কিন্তু কোনো স্থায়ী সমাধান নেই। আমি এবারে গ্রাফটাকে সরিয়ে দিচ্ছি, এরকম আমরা পাবো। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন ইকুয়েশনটা লিখেছিলাম দুটো, একটা হচ্ছে 2x + 3y = 28, আরেকটা হচ্ছে 4x + 6y = 56। এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কীরকম আসবে, 2x + 3y = 28ই আসবে। তার মানে আদতে আমাদের এই দুটো একই ইকুয়েশান, যার মানে এইটাও একই ইকুয়েশান, এইটার সাথে 2 গুণ করে দিলে আমরা এই ইকুয়েশানটাই পেয়ে যাচ্ছি। এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা সমাধান পাবো, এবং যেটা কিন্তু কোনো স্থায়ী সমাধান পাবো না, কিন্তু আমরা অসংখ্য সমাধান পাবো। এক্ষেত্রে আমরা কি পাবো, অসংখ্য সমাধান পাবো। কেননা প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা দুটো ইকুয়েশনের প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটাকে ছেদ করেছে। মানে এর ক্ষেত্রে আমরা যদি বলি, এর ক্ষেত্রে কীরকম আসবে আমাদের সমাধানটা, x = -1 যখন y = 10 হবে, x = 2 যখন y = 8 হবে, x = 5 যখন y = 6 হবে। একই রকমভাবে যদি -4 হয় y 12 হয়ে যাবে। তার মানে এর ক্ষেত্রে কিন্তু যেমন এর ক্ষেত্রে একটা আমরা পার্টিকুলার সমাধান পেয়েছিলাম x = 0 y = 10, এর ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম পাবো না। ইকুয়েশন হলো আরেক ধরনের, আমরা দেখে নিই, যেখানে কিন্তু আমরা কোনো সমাধানই করতে পারবো না, এরকম দেখিয়ে দিই। এক্ষেত্রে আমি দুটো ইকুয়েশান লিখেছি সমীকরণ, একটা হচ্ছে 5x + 2y = 12, আর একটা হচ্ছে 10x + 4y = 20। দেখা যাক এদের আমরা গ্রাফ প্লট করি। আমরা দুটো সমীকরণটাকে গ্রাফে প্লট করলে এরকম সরলরেখা পাবো। এখানেও কিন্তু কোনো সমাধান নেই, কোনো জায়গায় ছেদ করেনি। কেন ছেদ করেনি বলো তো, কারণ দুটো পরস্পরের প্যারালাল হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কিন্তু কোনো সমাধান পাবো না। আগের দুটোর ক্ষেত্রে আমরা একটার ক্ষেত্রে পার্টিকুলার একটা সমাধান পেয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে অসংখ্য সমাধান পেয়েছিলাম, আর এর ক্ষেত্রে আমরা কখনো কোনো সমাধান পাবো না। কেননা এরা পরস্পরকে কোথাও ছেদ করেনি বা সমাপতিত হয়নি, দুজনে একটা আরেক সরলরেখা আরেকটা সরলরেখার সঙ্গে সমাপতিত হয়ে যায়নি, তাই এক্ষেত্রে আমরা কোনো সমাধান পাচ্ছি না। তো এবারে আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি, একটা জিনিস দেখো, প্রথম যে ইকুয়েশনটা অঙ্ক আমরা করেছি সেখানে কি ছিল বলো তো, x + 2y = 20, আর এটা হচ্ছে 10x + 5y = 50। ঠিক আছে, আমি এখানে লিখছি x + 2y = 20, আরেকটা ছিল 10x + 5y = 50। সমাধানযোগ্য এবং একটি মাত্র সমাধান ছিল। 2 নম্বর কেসে আমরা পেয়েছিলাম 2x + 3y = 28, আরেকটা লিখেছিলাম 4x + 6y = 20, 56। এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান পেয়েছিলাম। আর 3 নম্বরে কি পেয়েছি, 5x + 2y = আমরা পেয়েছি 12, আর আরেকটা পেয়েছি 10x + 4y = 20। এর ক্ষেত্রে আমরা কি পেলাম, সমাধানযোগ্য নয়। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, কখন দুটো সমীকরণ সমাধানযোগ্য বা সমাধানযোগ্য নয়, বা তাদের একটাই সমাধান হবে বা অসংখ্য সমাধান হবে, সেইটা একটা বোঝার চেষ্টা করি। আমরা দুই চল একঘাত বিশিষ্ট সমীকরণকে এইভাবে লিখতে পারি, ax + by + c = 0। এইটা হচ্ছে একটা একঘাত দুই চল বিশিষ্ট সমীকরণের একটা স্ট্যান্ডার্ড ফর্ম, বা আমরা এই আকারে লিখি, এটাকে ফলো করি। তার মানে যদি দুটো ইকুয়েশন থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো বলো তো, a1x + b1y + c1, এটা একটা হয়, আর একটা হচ্ছে a2x + b2y + c2, 0। মানে a আর bটাকে আমরা একটা করে ছোট সাফিক্স জুড়ে দিয়েছি। তাহলে প্রথম সমীকরণে
আমাদের যেটা ছিল সেই সমীকরণে আমরা যদি দেখি, মানে প্রথম কেসটায় এখানে কী ছিল, এক্স প্লাস 2y ইকুয়াল টু 20, আমি এটাকে বাঁদিকে নিয়ে গেলে এটা -20 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। একই রকমভাবে এখানে কী ছিল, 10x প্লাস 5y ইকুয়াল টু 50, আমি 10xটাকে বাঁদিকে নিয়ে গেলে মাইনাস হবে, গিয়ে 0 হয়ে যাবে। এর ক্ষেত্রে তাহলে আমি যদি কম্পেয়ার করি এইটার আর এইটার মধ্যে, তাহলে a1টা কী আসবে বলো তো, a1 কিন্তু 1 আসবে, কারণ এক্সের আগে কিছু নেই, মানে 1 গুণ আছে। একইভাবে b1টা কী হবে, b1টা হয়ে যাবে 2, আর c1 কী হবে, c1 হয়ে যাবে -20। এক্ষেত্রে কী হবে, a2টা হবে, এক্ষেত্রে তাহলে কি হবে, a2টা হয়ে যাবে 10, b2টা হয়ে যাবে 5, আর c2টা হয়ে যাবে -50। a2 করতে হবে, a1/a2 করলে কি আসে, a1 হচ্ছে 1, a2 হচ্ছে 10, 1-এর 10। b1/b2 করলে কি আসে, b1টা হচ্ছে 2 আর b2টা হচ্ছে 5, আর c1/c2 করলে কি আসে, -20 -50, যেটা কিনা 2-এর 5 আসে। এক্ষেত্রে একটা জিনিস দেখো, a1/a2 কিন্তু নট ইকুয়াল টু b1/b2। তার ক্ষেত্রে আমরা দেখি a1 হচ্ছে 2, b1 হচ্ছে 3, আর c1 হচ্ছে -28, কেননা এই 28টা বাঁদিকে চলে আসছে। দ্বিতীয় ইকুয়েশন যেটা ছিল 2 নম্বর কেসে, a2টা হচ্ছে 4, b2টা হচ্ছে 6, c2টা হচ্ছে -56। এর ক্ষেত্রে তাহলে a1/a2 কী আসবে, a1/a2 আসবে 2/4, যেটা কিনা উপর নিচে 2 2 কাটলে 1-এর 2 থাকে। b1/b2 একই রকমভাবে 3-এর 6, এখানে উপর নিচে 3 3 কাটলে 1-এর 2। একই রকমভাবে আমরা যদি c1/c2 করি, সেটা আসে -28/-56, যেটাও কিন্তু 1-এর 2 আসে। এর ক্ষেত্রে আমরা খুব দরকারি একটা রিলেশন পেয়ে গেলাম, যে a1/a2 ইকুয়াল টু b1/e2 ইকুয়াল টু c1/c2, যেটা এর ক্ষেত্রে আমরা মান পেয়েছি হাফ। আমাদের দরকার এই অবধি। এই কন্ডিশন যখনই হবে, কোনো দুটো ইকুয়েশন দেওয়া থাকলে a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হয়, তাহলে সেই সমীকরণ দুটো আসলে কিন্তু একটাই সমীকরণ, এবং একটা আরেকটার উপরে এমনভাবে সমাপতিত হয়ে থাকে যে তাদের অসংখ্য সমাধান থাকে। এবারে 3 নম্বর কেসটা দেখি। 3 নম্বর কেসে আমরা যদি লিখি, a1 হচ্ছে 5, b1 হচ্ছে 2, c1 হচ্ছে -12। একই রকমভাবে a2 হচ্ছে 10, b2 হচ্ছে 4, আর c2 হচ্ছে -20। এর ক্ষেত্রে তাহলে a1/a2 কী আসে, a1/a2 আসবে 5/10, এটা উপর নিচে 5 কেটে গেলে 1-এর 2 থাকে। একই রকমভাবে b1/b2 করলে 2/4, এটাও কিন্তু 1-2 থাকে। আর c1/c2 করে দেখি, -12 -20, উপর নিচে 4 দিয়ে কাটবে, মাইনাস মাইনাসটা কেটে যাবে, তাহলে 3-এর 5 পড়ে থাকে। এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস কি পেলাম, a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2, যেটা আমাদের প্যারালাল হয়ে গেছিলো। দুটো সরলরেখা প্যারালাল হতে গেলে a1/a2 আর b1/b2 দুটো সমান হবে, কিন্তু তাদের যেটা কনস্ট্যান্ট সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট দুটোর রেশিও কিন্তু সমান, মানে কনস্ট্যান্ট দুটোর রেশিও বাকি এই রেশিও দুটোর সঙ্গে সমান হবে না। তার মানে আমরা 3টে কেস কী পেলাম, আরেকবার ফ্রেশ করে বলে দিই। a1/a2 একটা পেলাম, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 পেলাম, এটা হচ্ছে 1 নম্বর কেস, যে ক্ষেত্রে আমরা একটা সমাধান পাবো এবং সরলরেখা দুটো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পেলাম, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। এই 2 নম্বর কেসটায় মানে দুটো সরলরেখা একটা আরেকটার উপরে সমাপতিত হয়ে থাকছে, যেটা কিনা আসলেই একটা ইকুয়েশন, একটাই সমীকরণ। আর 3 নম্বরে এটা আমরা 3 নম্বর পেয়েছি, যেটাতে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এর ক্ষেত্রে একমাত্র আমরা কোনো সমাধান পাচ্ছি না, এর ক্ষেত্রে আমরা একটা সমাধান পাচ্ছি, এর ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে পার্থক্য। এগুলো আমরা কেন করছি, কেননা আমাদের এরকম অনেক
কেস পাবো যেখানে আমরা কিন্তু দেখতে পাবো যে এই অঙ্ক কষার আগেই বলে দিতে পারবো যে সেটাতে কোনো সমাধান আদৌ সম্ভব কি না। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, মনে করো একটা ইকুয়েশন দেওয়া আছে 2x প্লাস 6y ইকুয়াল টু 20, এটা 1 নম্বর ইকুয়েশন আমি দিলাম। আর এখানে 2 নম্বর ইকুয়েশন বলছে 5x প্লাস 15y ইকুয়াল টু 50, এটা 2 নম্বর। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখি যে কোনো সমাধান পাবো কি না, বা পেলে কটা সমাধান পাবো। এক্ষেত্রে আমরা a1 কি পাবো, a1 পাবো 2, b1 পাবো 6, আর c1 পাবো -20। এর ক্ষেত্রে আমরা 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি পাবো, a2 পাবো 5, b2 পাবো 15, c2টা পাবো -50। তাহলে আমরা দেখি a1/a2 করি, a1/a2 করলে আসে 2/5, আর b1/b2 করলে আসে 6/15, যেটা আবার 3 উপর নিচে কেটে গেলে 2/5ই আসে। তার মানে আমরা এক্ষেত্রে কি পেলাম, আচ্ছা c1/c2টাও আমরা দেখে নিই, c1/c2 আসবে -20/-50, যেটা আবার কিন্তু 2/5ই আসে। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটা র্যান্ডাম দুটো ইকুয়েশান নিয়েছিলাম, যার কিন্তু a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হলো। তার মানে এটা আসলে একটাই সমীকরণ এবং যে অসংখ্য সমাধান। এবারে আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা তো আমরা এই রকমভাবে একটা সূত্র আকারে জাস্ট দেখেছিলাম। আমি প্রথম সমীকরণ যেটা লিখেছি সেটা একটু আমরা যদি ওটাকে একটু ভাঙি, কীরকম আসে, 2x প্লাস 6y ইকুয়াল টু 20 আমি লিখেছিলাম। এখানে 2 যদি দুদিকে আমি ভাগ করে দিই, সমীকরণটা করি, তাহলে x হয়ে যাবে, এখানে 3y হয়ে যাবে, আর এখানে 10 হয়ে যাবে। আমি এইবারে এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। 2 নম্বরে কি আছে, 5x প্লাস 15y ইকুয়াল টু 50। এক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ হয়ে যাবে দুদিকে, তাহলে x প্লাস 3y ইকুয়াল টু দেখো 10। এক্ষেত্রেও যা, এক্ষেত্রেও তাই, আসলে এটা একটাই সমীকরণ। তাই এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তাহলে এর ক্ষেত্রে আমরা কটা সমাধান পাবো, অসংখ্য সমাধান পাবো। আরেকটা একই রকমভাবে দেখি, মনে করো একটা সমীকরণ 5x প্লাস 2y ইকুয়াল টু 12, আরেকটা হচ্ছে 10x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 12। দুটোই কনস্ট্যান্ট, দুটো একই। এক্ষেত্রে আমরা a1 কি পাবো 5, b1 পাবো 2, c1 পাবো -12। এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, a2 পাচ্ছি 10, b2 পাচ্ছি 4, আর c2 পাচ্ছি -12। তাহলে a1/a2 করলে আমরা পাই, a1 হচ্ছে 5/10, যেটা কিন্তু হাফ। b1/b2 করলে আসে 2/4, একই রকমভাবে হাফ। আর c1/c2 করলে হয় -12/-12, যেটা কিনা 1। তাহলে এক্ষেত্রে শুধু আমরা কিন্তু পেলাম a1/a2 ইকুয়াল টু b1/b2 অ্যান্ড নট ইকুয়াল টু c1/c2, কারণ এই দুটোর মান আমরা পেয়েছি 1/2। তাহলে এইটা ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এই দুটো সমীকরণের কিন্তু কোনো সমাধান পাওয়া সম্ভব নয়, যেটা আমরা 3 নম্বর কেসে দেখিয়েছিলাম। তাহলে আমরা এটাকে একটু সামারাইজ করে নিই। সামারাইজ করলে আমরা 3টে কন্ডিশন যে পেয়েছিলাম সেগুলোকে একটু লিখি। আমি কন্ডিশন এ নাম দিচ্ছি। এতে তাহলে কি হচ্ছে, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। এটা যদি হয় তারা কী হবে, পরস্পর ছেদি এবং সমাধানযোগ্য। বিতে আমরা কি পেয়েছিলাম, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল c1/c2। এটা কী হবে বলো তো, এটা পরস্পর ছেদি না, সমাপতিত হয়ে গেছে এবং এদের অসংখ্য সমাধান আছে। এবার 3 নম্বর কেসটা, যেটাতে কি ছিল, a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সমাধান পাবো না, কেননা তারা পরস্পরের সমান্তরাল। এক্ষেত্রে তাহলে আমরা কি পেলাম, সমান্তরাল ও সমাধান অযোগ্য। এর দুটো সমান্তরাল সরলরেখা হবে যদি আমরা গ্রাফে প্লট করি, এবং যারা কিনা সমাধানযোগ্য নয়। আমরা আরেকটা কেস দেখে নিই,
যেখানে বলছে প্রথম ইকুয়েশনটা 4x প্লাস 5y ইকুয়াল টু 9, আরেকটা কেস বলছে 8x প্লাস 10y সমান 86। এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, a1 পাচ্ছি 4, b1 পাচ্ছি 5 আর c1 পাচ্ছি -9। একই রকমভাবে এর ক্ষেত্রে a2 পাচ্ছি 8, b2 পাচ্ছি 10 আর c2 পাচ্ছি -86। তাহলে a1/a2 কি আসবে, 4/8 যেটা কিনা হাফ, আর b1/b2 যেটা পাবো 5/10 একই রকমভাবে হাফ। 1/c2 হবে -9/-86 যেটা 9/86ই রয়ে যাবে। কি পেলাম, a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তার মানে এটা আমাদের কোন কন্ডিশনটাকে ফুলফিল করছে, 3 নম্বরটা। তার মানে এটা হয়ে যাবে সমান্তরাল সরলরেখা আর সমাধানযোগ্য নয়। আচ্ছা, মনে করো যদি একটু আলাদা রকমভাবে ইকুয়েশানগুলো দেওয়া থাকতো। মনে করো দেওয়া আছে x/5 প্লাস y/4 ইকুয়াল টু 23, আরেকটা আছে x/4 প্লাস y/5 ইকুয়াল টু 22। তাহলে এর ক্ষেত্রেও একই রকমভাবে a1 আমরা পাবো 1/5, b1 পাবো 1/4, c1 পাবো -24। এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, a2 পাচ্ছি 1/4, b2 পাচ্ছি 1/5 আর c2টা পাচ্ছি -22। তাহলে আমরা এবারে দেখি যে a1/a2টা কত। a1/a2 মানে হচ্ছে 1/5/1/4 করা শিখেছি, এটা নিচেরটা উল্টে যাবে, গেলে এটা আসে 4/5। b1/b2টা তাহলে কি হচ্ছে, উপরে b1 1/4 আর নিচে 1/5, এটা করলে হয় 1/4 ইন্টু 5/1, এটা হবে 5/4। একই রকমভাবে c1/c2 করলে কি আসে, -24 -22, যেটা করলে আসে 12/11। এক্ষেত্রে একটা জিনিস দেখো, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তাহলে এর ক্ষেত্রে আমরা কটা সমাধান পাবো, একটাই সমাধান পাবো। এটা আমরা 24 লিখে দিই, কারণ আমরা এখানে 24 করে দুটা c1টাকে 24 লিখেছি। আমরা c1/c2টাকে বের করব, কিন্তু যদি প্রথমেই আমরা দেখি যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, তখন আমাদের এইটা দেখার দরকারই নেই। কারণ a1/a2 যদি এটা সমান হয়েও যেত, মনে করো এরকম হতো a1/a2 নট ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু এলো c1/c2, তাতেও কিন্তু কিছু যায় আসে না। যেহেতু a1/a2 ইকুয়াল টু নট ইকুয়াল টু b1/b2 পেয়েছি, তার মানে কিন্তু এর একটাই সমাধান থাকবে। এর ক্ষেত্রে আমাদের এটা দেখার দরকার নেই, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করবো আমরা এটাকে অবশ্যই বের করব, কারণ আমরা তো আগে জানি না। যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 a1/a2 ইকুয়াল টু b1/b2 হতো, তখন কিন্তু আমাদের এইটা অবশ্যই দেখতে হতো। এক্ষেত্রে আমাদের না দেখলেও চলবে, কিন্তু আমরা যখন এখন শিখছি তাই আমরা এগুলোকে বের করব। এবারে একটা অঙ্ক করি, খুব ইন্টারেস্টিং, পরীক্ষায় এরকম অঙ্কই বেশি আসবে। বলছে 3x মাইনাস 4y ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন বলছে 9x প্লাস py ইকুয়াল টু 2। পি এর কোন মান জন্যে এই ইকুয়েশনের একটা সমাধান হবে, মানে আমাদের পি এর মানটাকে বের করতে হবে এমন মান যার জন্য এই দুটো ইকুয়েশন মানে একটা বিন্দুতে ছেদ করবে। এই জন্যেই আমরা এই কন্ডিশনগুলো কিন্তু বের করছিলাম। আমরা প্রথমটাকে দেখি, a1 হচ্ছে 3, b1 হচ্ছে -4, c1 হচ্ছে -1। এর ক্ষেত্রে কি হবে, a2 9, b2 p, c2 -2। এবার আমরা a1/a2 বের করি। a1/a2 হচ্ছে 3/9, যেটা কিন্তু 1/3, আর b1/b2 হচ্ছে -4, আর নিচে এখানে কিন্তু p থাকবে, যেহেতু b2টা আমরা p পেয়েছি। c1/c2 করলে কি আসে, -1/-2, যেটা কিনা 1/2 হয়। তাহলে আমরা কি পাচ্ছি, a1/a2 ইকুয়াল টু b1/b2 যদি হয়, তাহলে কিন্তু আমরা একাধিক সমাধান পাবো, আবার সমাধান নাও পেতে পারি। 1/3, আর এখানে b1/b2 -4/p।
তাহলে আমরা পি এর মান কি পাবো? পি এর মান, এটা ক্রসে গুণ হয়, এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, ক্রসে গুণ হলে আমরা পাবো পি সমান -12। তার মানে পি যদি -12 হয়, আমরা কিন্তু একাধিক সমাধান পেতে পারি বা নাও পেতে পারি। নাও পেতে পারি কেন বলছি? কারণ তখন আমাদের C1/C2টাকে আবার দেখতে হবে। আর যদি একটা মাত্র সমাধান পেতে হয়, তাহলে পি ইকুয়াল টু -12 ছাড়া যে কোনো সংখ্যা হলে হবে। মানে সেটা 0 হলেও আমরা একটা সমাধান পাবো, -11 হলেও আমরা একটা সমাধান পাবো, +11 হলেও আমরা একটা সমাধান পাবো, বা +12 যদি হয় তাহলে কিন্তু আমরা একটা সমাধান পাবো। শুধুমাত্র পি ইকুয়াল টু -12 হলে আমরা কোনো একাধিক সমাধান পেতে পারি বা কোনো সমাধান নাও পেতে পারি। তাহলে আমাদের উত্তরটা হবে পি ইকুয়াল টু -12, পি -12 ছাড়া যে কোনো সংখ্যা হতে হবে, তাহলে আমরা ওই ইকুয়েশনের একটা সমাধান পাবো। আরেকটা দেখি, এই রকম একটা বলছে rx প্লাস 2y ইকুয়াল টু 5। আমি এটাকে একেবারে এটিকে বাঁদিকে দিয়ে এখানে মাইনাস লিখে ডান দিকে 0 দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে r+1 x প্লাস 3y -2 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ। কি বলছি, এই দুটো সমীকরণে কোনো সমাধান থাকবে না আর এর কোন মানের জন্যে। তাহলে আমরা প্রথমে যেমন আমরা করি সেভাবে করে নিই। a1 হচ্ছে r, b1 হচ্ছে 2, c1 হচ্ছে -5। এক্ষেত্রে তাহলে a1/a2কে আমরা কি পাচ্ছি? r/r+1। b1/b2 কি পাচ্ছি? 2/3। c1/c2 কি পাচ্ছি? -5/-2। তাহলে কি আসবে? 5/2। এক্ষেত্রে আমাদের দেখো অবশ্যই b1/b2 নট ইকাল টু 5/2। তার মানে যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে ওই আর এর মানের জন্যে আমরা কোনো সমাধান পাবো না। তাহলে আমরা বের করি r/r+1 ইকুয়াল টু 2/3। এটা আমাদের গুণ হয়ে যাবে, এটা এদিকে চলে আসবে 3r, আর এটা ওদিকে চলে যাবে 2r+2। এবার 2rটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, আর এদিকে অলরেডি 3r আছে, তাহলে হয়ে যাবে r ইকুয়াল টু 2। r ইকুয়াল টু 2 এই মানের জন্যে আমরা কোনো সমাধান পাবো না। r ইকুয়াল টু 2 ছাড়া যদি -2 হয় তাও আমরা সমাধান পাবো, কিন্তু r ইকুয়াল টু 2 হলে আমরা কোনো সমাধান পাবো না। px প্লাস 6y মাইনাস p ইকুয়াল টু 0। আরেকটা হচ্ছে p - 1x প্লাস 4y প্লাস p - 5 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা a1 কি পাবো? a1 পাবো p, b1 পাবো 6, আর c1 পাবো -p। আর এর ক্ষেত্রে আমরা কি পাবো? a2 হচ্ছে p - 1, b2 4, c2 হচ্ছে p - 5। ঠিক আছে, আমাদের একাধিক সমাধান থাকবে বলছে। তার মানে আমাদের কি হতে হবে বলো তো? একাধিক সমাধান থাকতে গেলে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হতে হবে। তাহলে আমরা দেখি a1/a2 আমরা কি পাবো? এখানে a1/a2 হচ্ছে p/p-1, আর b1/b2 কি পাচ্ছি? b1/b2 পাচ্ছি 6/4। এটা কাটাকুটি করলে আমরা 3/2 পাই। তাহলে আমরা প্রথমে এইটাকে করে নিই, p/p-1, কারণ এইটা সমান এইটা হয়ে যাবে, তাহলে 3/2 আসে। আর এটাকে আমরা করলে সমাধান করলে 2p সমান 3p-3। 2pটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, আর 3টা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 ইকুয়াল টু p হয়। তার মানে p ইকুয়াল টু 3 হলে আমরা একাধিক সমাধান পাবো। আরও একটা কিন্তু বাকি আছে, এই যেটা, সেটাও আমরা দেখে নিই। এক্ষেত্রে c1/c2 কি আসবে? -p/p-5। দেখি আমরা এটা থেকেও কি উত্তর পাই দেখি।
মাইনাস p/p-5 সমান 3/2। এটা করলে আমরা পাই -2p সমান 3p-15। এটা ডান দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, -15টা বাঁ দিকে এসে গেলে প্লাস, এদিকে প্লাস হয়ে যাবে। 15 সমান তাহলে কী হবে, এটা ওদিকে গেলে 2p আর 3p মিলে হয়ে যাবে 5p, যেটা থেকে কিন্তু p = 3 পাচ্ছি। মানে যেভাবেই আমরা এটাকে করি না কেন, যে কোনো একটা শর্ত ধরলে আমরা p = কিন্তু 3 পাবো। তার মানে এই দুটো ইকুয়েশনে p = যদি 3 দিই, আমরা যদি ওটাকে পুট করে গ্রাফে প্লট করি, তাহলে আমরা কিন্তু পাবো যে একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশনে সুপার ইম্পোজ করে গেছে, সমাপতিত হয়েছে। আমরা ক্রস চেক করে নিই। p = 3 বলেছে, তাহলে কি আসবে, 3x + 6y - 3 = 0। এটাকে 3 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো x + 2y - 1 = 0। আর এর ক্ষেত্রে আসবে 2x + 4y + -2 = 0। সেখান থেকে আমরা পাবো x + 2y - 1 = 0। দুটো একই ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে দুটো, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা এসে সুপার ইম্পোজ হয়ে যাবে, সমাপতিত হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা শিখে গেলাম। এরপরে আমরা দুটো ইকুয়েশন দেওয়া থাকলে গ্রাফিক্যালি ছাড়া কিভাবে সমাধান করা যায় তার নিয়মগুলো শিখব। এর মোটামুটি 3 থেকে 4 রকম নিয়ম আছে। কেউ বলে 3 রকম নিয়ম, কেউ বলে 4 রকম নিয়ম। আমাদের সেটা কিছু যায় আসে না। যে কটা নিয়ম আমাদের সিলেবাসে বর্ণনা করা আছে, আমরা সেভাবে শিখতে যাব। তাহলে প্রথমে যেটা আছে সেটা বলছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমরা কি করব না, সমাধান করা শিখব। কোন পদ্ধতি আমি বললাম? অপনয়ন পদ্ধতি, যেটা কিনা বলা হয় মেথড অফ এলিমিনেশন। প্রথম যে মেথডটা আমরা শিখব, এটা একটা উদাহরণ দিয়ে দিয়ে না বোঝালে আমরা শিখতে পারবো না। এটা আমি প্রথমে লিখি একটা ইকুয়েশন, 3x + 4y = 17। এটা আমরা একটা ইকুয়েশন লিখছি। আরেকটা ইকুয়েশন বলছে 4x - 3y = 6। এর ক্ষেত্রে সমাধান করার নিয়ম হচ্ছে, যেহেতু বলেছে মেথড অফ এলিমিনেশন, অপনয়ন, যে কোনো একটাকে আমাদের তাড়াতে হবে। এই দুটো ইকুয়েশন থেকে যে কোনো একটাকে আমাদের তাড়াতে হবে। সেটা হতে পারে এক্স বা ওয়াই। আমরা এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখি প্রথমে ওয়াইটাকে তাড়ানোর। ওয়াইটাকে তাড়াতে গেলে আমাদের তাহলে কি করা দরকার, এখানে দেখা আছে +4y আর এখানে -3y। এই দুটোর ক্ষেত্রে যদি আমাকে তাড়াতে হয়, দুটোকে একই রকম, এখানে অলরেডি +4 আছে, 4y আছে, আর এখানে -3y আছে। আমাদের একটু সুবিধাই হয়েছে। কীরকম সুবিধা দেখাচ্ছি। এই 4 আর 3 এর লসাগু কি হয়, 4 আর এই 3 এর লসাগু কি হয়, 12। সুতরাং আমরা এই ইকুয়েশনটায়, প্রথম ইকুয়েশনটায় এমন একটা কিছু করব, গুণ করি, ভাগ করি, যাতে 12y আসবে। আমরা এমন একটা কিছু গুণ করব যাতে এখানে আমরা 12y আসি। তাহলে কিভাবে আসবে, আমরা যদি, যেহেতু এখানে 4 আছে আর আমাদের 12y আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা কি করছি, 1 নম্বর ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করলে আমরা কি পাই লিখি। এটাকে আমরা পাবো 3। আমি একটু ভেঙে ভেঙে প্রথমবার করছি। এটা কি আসে, 3 × 17। এটা করলে দেখো আসবে 9x + 12y = 51। এটাকে আমরা আবার একটা 3 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। আর 2 নম্বর ইকুয়েশনটা থেকে যদি আমাদের 12y যেতে হয়, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, × 4। এটা করলে আমরা কি পাবো, 4 × 4x - 3y = 4 × 6, যেটা কিনা করলে আসে 16x - 12y = 24। এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা খালি উপর নিচে লিখি 3 আর 4 নম্বর ইকুয়েশনটা। আমরা কেন গুণ করেছি, কারণ দুদিকে যদি আমরা কোনো সমীকরণের গুণ করি, যোগ করি, ভাগ করি, তাহলে কিন্তু সমীকরণটার কোনো মান চেঞ্জ হয় না। আমরা এটা করতেই পারি।
সেই জন্য আমরা এখানে গুণ করতে পেরেছি। এদিকে যেমন 3 গুণ করেছি, ডান দিকেও আমরা 3 গুণ করেছি। এখানে আমরা 4 গুণ করেছি, ডান দিকেও আমরা 4 গুণ করেছি। তাহলে 3 নম্বর ইকুয়েশনটা কী পেলাম? 9x + 12y = 51 পেলাম। আর 2 নম্বরে পেলাম 16x - 12y = 24 পেলাম। এবারে দেখো, এই দুটো সমীকরণ থেকে যদি আমাদের ওয়াইটাকে সরাতে হয়, এই দুটো সমীকরণটাকে আমরা কি করব বলো তো? এটা 3 নম্বর নাম দিয়েছিলাম আর এটা 4 নম্বর নাম দিয়েছিলাম। 3 আর 4 আমরা যোগ করব। আমরা এই সমীকরণটাকে যোগ করি এবং আমরা এইভাবে লিখব। 3 আর 4 যোগ করলে আমরা যেটা পাই, এই দেখো 12y + 12y আর -12y কেটে যাচ্ছে। তাহলে এটাকে যোগ করলে এক্সটা কি আসবে? 25x আসবে। আর 51 আর 24টাকে যোগ করলে আমরা পাই 75। তাহলে এক্স কী পাবো? 75/25, যেটা কাটাকুটি করলে 3 আসবে। তার মানে আমরা অপনয়ন পদ্ধতিতে প্রথম ওয়াইটাকে এলিমিনেট করে দেওয়ার পর আমরা এক্সের মানটা কি পেলাম? 3 পেলাম। এবারে আমরা এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে, মানে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে যে কোনো একটাতে বসিয়ে কিন্তু আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। আমরা বসাই প্রথম সমীকরণটা থেকে। তাহলে আমরা কি পাবো? 3 × 3, এক্সের মান 3 + 4y = 17। এইটা আমরা পাবো 9 + 4y = 17। এবার 9টা উপরে গেলে মাইনাস হয়ে যাবে। 4y = 17 - 9 হয়ে যায় 8। আমি একটু স্টেপ জাম্প করে দিলাম। এইটা করলে y = কী পাবো বলো তো? 2 পাবো। তার মানে আমাদের সমাধান কি পেলাম? x = 3, y = 2। যদি আমরা এটাকে গ্রাফিক্যালি করতাম তাহলে আমরা যে বিন্দুতে এই দুটো সরলরেখা ছেদ করতো সেটা হতো 3, 2-তে। আমরা এখন গ্রাফ ছাড়া এটাকে করছি। তার মানে যে কোনো দুটো সমীকরণ দেওয়া থাকলে আমরা গ্রাফিক্যালি করতে পারি, আবার যেমন বীজগণিত করা শিখেছি সেভাবেই আমরা করতে পারি। এবার আমরা অঙ্কটা তো বের করলাম 3 আর 2। দেখি এটা দিয়ে আমাদের দুটো সমীকরণকে আমরা যদি সিদ্ধ করি সেটা হয় কি না। প্রথম সমীকরণে আমরা কি পাচ্ছি? 3 × 3, আমি এটাকে লিখি 3x + 4y। আমরা কত পাবো? 3 × 3 + 4 × 2, এটা আসে 9 + 8, যেটা কিন্তু আসে 17। একই রকমভাবে 4x - 3y যদি দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা বের করি, 4 × 3 - 3 × 2, এটা আসে 12 - 6, যেটা কিন্তু 6 হয়। ঠিক আছে? তার মানে আমরা যে বের করেছি সেটা 3, 2, এটা কিন্তু আমাদের দুটো ইকুয়েশনকে সিদ্ধ করছে। এটা আমরা অনেক সময়, আমি বলছি তোমরা মাঝে মাঝেই করবে শুধু ক্রস চেক করার জন্যে যে তোমরা যেটা শিখছো সেটা ঠিক শিখছো কি না। আজকের আমরা মোটামুটি এই অবধি যা পড়লাম, আমরা এরপরে একই সাথে লেসনগুলো করে নেব পরের দিন 5.1, 5.2 আর 5.3।